গরিবের ডাক্তার, আমাকে যেতেই হবে। কে এই গরিবের ডাক্তার? ওরা ভয় পাইছে, মৃত্যুকে ভয় পাইছে ওরা। কারা মৃত্যুকে ভয় পেয়েছেন? এই প্রমোদনা কারা পাচ্ছে, কিভাবে পাচ্ছে সেটা আমি জানি না। প্রণোদনার টাকা আর চিকিৎসকদের আত্মত্যাগ নিয়ে সার্চলাইটের এবারের অনুসন্ধান। চিকিৎসক হয়ে যদি আমি সারা জীবনে একটা মহামারীকে ঠিক মতো ফেস না করতে পারি, তাহলে আমার চিকিৎসক হিসেবে আমি হয়তো জীবনটা সার্থক করতে পারলাম না। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সুস্থ থেকে আমরা যেন রোগীর সেবা দিতে পারি এবং আপনাদের জন্য কিছুটা কষ্ট লাঘব করতে পারি, তাহলে আমাদের ডাক্তারের জীবন সার্থক হবে। ডাক্তার মতিউল আলম পুরান ঢাকার আজগর আলী হাসপাতালের আইসিইউ বিভাগের প্রধান। করোনা মহামারীর সময়ে যখন চিকিৎসক খুঁজে পাওয়া কষ্টকর, ঠিক সেই সময়ে তিনি এবং তার টিম নিজেদের জীবন বাজি রেখে চিকিৎসা কার্যক্রম চালিয়েছেন। আমার কাছে মনে হচ্ছে যুদ্ধে অংশ নিতে পেরেছে। যদি কিছু লোককে আমি যদি সাহায্য করতে পারি, কিছু যদি পেন করতে, আমি নিজের জীবনটাকে সার্থক মনে করব। কিন্তু এমন একটা সিচুয়েশন, আপামর জনসাধারণের কষ্ট, সেখানে যদি আমার কিছুটা, আমি এবং আমার টিমের যদি কিছুটা সাহায্য যদি দেশের জনগণের কিছু কাজে লাগে, সেটাকে আমি ধন্য মনে করব। জীবনের মায়া ত্যাগ করা এমন সব চিকিৎসকদের কারণেই ফ্রন্টলাইনার তালিকায় প্রথমে রয়েছে চিকিৎসকরা। যদিও এরই মধ্যে অনেক চিকিৎসক করোনার কাছে হেরে গেছেন, অর্থাৎ অন্যকে বাঁচাতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করেছেন। ডাক্তার আরিফ হাসান তাদেরই একজন। কর্মরত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। গত বছরের 12 জন করোনা মহামারীর প্রথম ধাক্কায় নিজের জীবনকে উৎসর্গ করেছেন। অর্থাৎ ফ্রন্টলাইনার এই চিকিৎসক সেবা দিতে গিয়ে করোনায় আক্রান্ত হন। এরপর তিনি করোনার কাছে হার মেনে পুরো পরিবারকে অথৈ সাগরে ফেলে গেছেন। এই যে প্রণোদনাটা যে বলছে, এটা হয়তো আমাদের জন্য যদি আমরা পাইতাম, ওদের ফিউচারের জন্য অন্তত পাওয়া নেয়। সামনে ভবিষ্যৎ তো অনেক বড়, ওদের সামনের দিনগুলা পড়ে আছে। এই টাকাটা ওদের পরবর্তী চিকিৎসা শিক্ষার জন্য আমি কাজে লাগাতে পারতাম যদি পাইতাম। শামসিয়া ইসলাম কান্তা ডাক্তার আরিফের স্ত্রী। একসময় অর্থাভাবে না থাকলেও 2 সন্তান আর সামনের দিন তাকে চিন্তায় ফেলেছে। অর্থাৎ ডাক্তার আরিফের জীবদ্দশায় এমন সংকুচিত ভাবনা হয়তো লজ্জায়ও মুখে আনতেন না, কিন্তু তার চেয়েও চরম বাস্তবতা তুলে ধরেছেন তিনি, যেটি চিকিৎসকদের কর্মব্যস্ত জীবনকেই মনে করিয়ে দেয়। সব বন্ধ করতে বলল সরকার থেকে, লকডাউন হলো, বাসায় সব বন্ধ করে বাসায় ছিল। একটা ফ্যামিলি অনেক দিন পর ওকে আমরা ফ্যামিলি থেকে আমরা 1-2 মাস আমরা ওকে কাছে পাইছিলাম। মানব সেবা আর মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত ছিলেন তরুণ চিকিৎসক ডাক্তার আরিফ, যার ফলে মৃত্যুর আগ পর্যন্ত চিকিৎসা সেবা দিয়ে গেছেন। শোনো, আমি এমন একটা পেশায় থাকি, আমাকে তো সেবাই ধর্ম। আমি বসে থাকতে পারবো না ডাক্তার, আমাকে যেতেই হবে। আর আমি গরিবের ডাক্তার। নিজের জীবনকে ঝুঁকিতে ফেলে অন্যের জীবনকে বাঁচিয়ে তোলার নামই মানব সেবা, যেটি করতে গিয়ে ডাক্তার আরিফ সবশেষ করোনার কাছে হেরে গেছেন, প্রমাণ করে গেছেন মানুষ মানুষের জন্য। হার্ট অ্যাটাকের সময় সে বলছিল বলে কি যে আমাকে রুগীর দোয়ায় আমি ভালো হয়ে যাব। ওরকে দেখো এবারও আমি ভালো হয়ে যাব। 11 তারিখ রাত্রেবেলা, রাত 11টার সময় ওর বুকে ব্যথা উঠলো। 12 তারিখে আমরা দৌড়াদৌড়ি করলাম, তারপরে ও তো চলেই গেল। আমি অনেক চেষ্টা করছি। অন্যের জীবন বাঁচাতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করা ফ্রন্টলাইনার ডাক্তার আরিফ এখন স্মৃতি। সেই স্মৃতি পুরো পরিবারকেই প্রতিনিয়ত তাড়িয়ে বেড়ায়। কিন্তু আমরা কাউকে পাই নাই যে আমাদেরকে একটা পথ দেখাবার জন্য। এরা 2 জন পাগলের মতো একবার এদিকে যাচ্ছে একবার এদিকে যাচ্ছে, এগুলোই চলতেছিল রাত 10টা পর্যন্ত। তো কেউ এসে একটু মেডিকেলের সামনে দাঁড়াইলো না, এইটাই আমার দুঃখ। এটা আর কি করে, ওরা ভয় পাইছে, মৃত্যুকে ভয় পাইছে ওরা। তাইবুন্নেসা আবেদিন ডাক্তার আরিফের মা, যিনি সুদিনে ছেলের কর্মব্যস্ততা আর দুর্দিনে ছেলের পাশে কাউকে না পাওয়ার দুঃখ
ভুলতে পারছেন না। আর আমার একদম মনে ছিল না যে এটা হলেই যে মৃত্যু হবে, এটা আমার মাথায় আসেই নাই। নিষ্ঠুর আর নির্দয় করোনাও মায়ের এমন অভিমানী যাওয়াকে একটুও বুঝতে পারেনি। আর রাষ্ট্রই বা কতটুকু বুঝেছে, যেটি বৃদ্ধ মাকে তাড়িয়ে বেড়ায়, ভাবনার ঘোরে আচ্ছন্ন করে তোলে প্রতিনিয়ত। ও ডাক্তার হিসেবে যা পারছে তা তো করে গেছে। এখন যদি সরকার নিবেদিত হয়ে যদি বাচ্চা ধরার দিকে তাকায় বলে যে আমরা এই কিছু দিব, তাহলে আমরা ওটা ফিক্সড করে রাখলে ভবিষ্যতে ওদেরকে বাইরে টাইরে পাঠানোর ব্যাপারে আমরা একটু বল পাইতাম আর কি। আমার এই শূন্য কোলকে সরকার ভরে দিতে পারবে। শুধু সরকার নয়, পৃথিবীর কোনো শক্তি শূন্য কোলকে ভরে দেওয়ার ক্ষমতা রাখে না। চেয়েছিল যে ওনার বোন এবং বোনের সন্তানকে দিয়েই একটা ওয়ারিশ সার্টিফিকেট। এমন ওয়ারিশ সনদ দিয়ে কি হয়, সেই বাস্তবতা নিয়ে ফিরছি একটা বিরতির পর। করোনার সময়ে ফ্রন্টলাইনার হিসেবে যেসব চিকিৎসক চিকিৎসা সেবা দিয়েছেন এবং যেসব চিকিৎসক মারা গেছেন, তাদের বিপরীতে প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। কিন্তু প্রণোদনার নামে ভিন্ন এক গল্পের সন্ধান রয়েছে টিম সার্চলাইটের কাছে। এজন্য যেতে হবে চট্টগ্রামের বন্দরটিলা এলাকায়। ডাক্তার মহিদুল হাসান চট্টগ্রাম মেডিকেলের চিকিৎসক ছিলেন। গত বছরের 4 জন করোনায় আক্রান্ত হয়ে মারা যান তিনি। কিন্তু তার এমন মৃত্যুকে মানতে নারাজ মা মির্জা হোসনে আরা। সে আমার ছেলে আর গোলাপ হয়ে গেছিল, সে ইঞ্জেকশন দিছে, করোনার ইঞ্জেকশন দিছে, যখন 2টা ইঞ্জেকশন দিছে, 3টা ইঞ্জেকশন যে দিছে আজকে আমরা কেউ জানি না। ওই 3টা ইঞ্জেকশন দেওয়াতে সে রক্ত জমাট বাইদা শ্বাসকষ্ট হয়ে সে চলে গেছে। সেই বউ হইয়া কীভাবে সেই ইঞ্জেকশন আমার ছেলেকে বিষক্রিয়া করে মৃত্যুর দিকে এটাকে নিয়ে গেছে। করোনায় আক্রান্ত হয়ে ডাক্তার মহিদুলের মৃত্যু হলেও নিহতের পরিবার যা বলছেন তাতে নতুন করে বিতর্ক দেখা দিচ্ছে। এর পেছনে ভিন্ন কোনো উদ্দেশ্য নেই তো? শুধু প্রণোদনা টাকা পাওয়ার জন্য একটা মানুষকে, এটা 50 লক্ষ টাকার মানুষের দাম। সে সারা জীবন বেঁচে বেঁচে থাকলে আর চেয়ে কোটি কোটি টাকা ইনকাম করতে পারতো না, এত মানুষের সেবা দিতে পারতো না। টাকার লোভে সেগুলো করছে। ছেলেকে আমার পড়াশোনা দিয়ে দিয়ে বাসা, তুমি হাসপাতালে গেলে তোমাকে সার্টিফিকেট দিবে, করোনা সার্টিফিকেট পাবা, করোনা সার্টিফিকেট পাইলে তোমার প্রণোদনা টাকাটা পাইবে। কতটুকু অশ্রু গড়ালে হৃদয় জলে সিক্ত। বক্তব্য সত্য হলে ডাক্তার মহিদুলের মৃত্যু শুধু নতুন করে বিতর্কই সৃষ্টি করবে না, বরং তদন্তের বিষয় হয়েও দাঁড়ায়। পাশাপাশি ময়না তদন্ত করার দাবিও ওঠে। কারণ প্রণোদনার টাকার জন্য ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলার মতো অভিযোগটি হত্যাকাণ্ডের শামিল। কিন্তু একটা মানুষকে করতে, একটা মানুষ তৈরি করতে, যে বাবা আমার জন্ম দিয়েছে, লালন পালন করছে, যে বাবা একটা ডাক্তার ছেলে তৈরি করছে, তার ভিতরে কত টাকা খরচ হয়েছে সরকার আমাদের বলেন? এই ক্ষতিপূরণকে সরকার দিতে পারবে? আমার এই শূন্য কোলকে সরকার ভরে দিতে পারবে? করতে চাচ্ছেন এমন প্রশ্ন যেমন উঠতে পারে, তেমনি ছেলে হারানোর বেদনায় এমনটি বলতে পারেন, সেটিও ভাবনার মাথায় রাখতে হবে। আমার জীবদ্দশায় আমি এই বাড়ির মালিক, আমি তো ছেলেকে লিখে দেই না। আমার ছেলে যত তাড়াতাড়ি চলে যাবে এটা তো আমি জানি না, আমি তো লিখে দেই না। তারা জোর করে মানে আমার থেকে লেখার চেষ্টা করছিল। 50 লাখ টাকা প্রণোদনা সরকার দিয়েছে সেই টাকা পাওয়ার জন্য, ওয়ারিশ সার্টিফিকেট নেওয়ার জন্য। কিন্তু কমিশনার সব দেয় নাই। কিন্তু ওনার বাপ মা বাদ দিয়ে আমরা দিব না, যেহেতু ওনার বাপ মা জীবিত আছে, আমি এটা দিলে আমার অসুবিধা হবে। কমিশনার দেয় নাই। কিন্তু অভিযোগের বাস্তবতা যাচাই করা দরকার। এজন্য আমরা স্থানীয় কাউন্সিলরের সাথে কথা বলতে চাই। ওনার মিসেসের বড় বোন, উনি কল করার পরে উনি আমাকে চেয়েছিল যে ওনার বোন এবং বোনের সন্তানকে দিয়েই একটা ওয়ারিশ সার্টিফিকেট। আমি যখন পরে ওনাকে বুঝিয়ে বললাম যে আমাদের ওয়ারিশ সার্টিফিকেট পিতামাতা যদি বেঁচে থাকে তাহলে আমাদের পিতামাতা সহ ওনার মিসেস এবং ওনার সন্তান সহ আমরা ওইভাবে ওয়ারিশ সার্টিফিকেটটা আমরা দিতে পারবো। তো একটি কথায় লাস্ট উনি বলেছিল যে ওনার ওই ওয়ারিশ সার্টিফিকেটের মধ্যে আমি কি যে ওনার সন্তানের উপর ওনার পিতামাতা নির্ভরশীল না, ওই লেখাটা লিখতে চেয়েছিল উনি। আমি বলছি ওইটা আমার ওয়ারিশ সার্টিফিকেট আমি লিখতে পারবো না। তার মানে অভিযোগ শুধু অভিযোগই নয়, বাস্তবেও সত্য।
এবং সেটিকে সত্যিকারের রূপ দিতে ডাক্তার মহিদুলের স্ত্রী ডাক্তার ফাহমিদা ইয়াসমিন ফ্লোরা তার বোনকে ব্যবহার করেছেন, যিনি সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন বলে আমাদের কাছে তথ্য রয়েছে। এ বিষয়ে আমরা তার সাথে কথা বলতে চাইলেও তিনি আনুষ্ঠানিকভাবে কথা বলতে রাজি হননি। একইভাবে ডাক্তার ফাহমিদা ইয়াসমিনও কোনো কথা বলতে চাননি। এটা কি ফাহমিদা ইয়াসমিন ফ্লোরা আপনার নাম্বার? আমি ফয়সাল বলছিলাম, আমি চ্যানেল 24 থেকে। কমপ্লেইন আছে তো? না, এটা আমার কিন্তু কমপ্লেইন না, কমপ্লেইনটা হচ্ছে ওনার শাশুড়ির একটা কমপ্লেইন। তবে আমাদের কাছে তথ্য রয়েছে ডাক্তার ফাহমিদা ভিন্ন পদ্ধতিতে ওয়ারিশনামা সংগ্রহ করেছেন, যে সনদ দিয়ে টাকা ওঠানোর চূড়ান্ত প্রক্রিয়া চলছে। 50 লাখ টাকা যে নিহতের পরিবারকে দিবে সেই প্রণোদনাটা এখন পর্যন্ত সিংহভাগ চিকিৎসকই পাননি। এতদিনেও প্রণোদনার টাকা না পাওয়ার কারণ কি? তাদের যে আত্মত্যাগ, এটি জাতি আজীবন স্মরণ রাখবে, মনে রাখবে। জাতীয় জীবনের এমন আত্মত্যাগী চিকিৎসকের প্রণোদনার সবশেষ তথ্য নিয়ে ফিরছি আরেকটা বিরতির পর। দিদি, করোনা মহামারীর সময়ে দেশের স্বাস্থ্য খাতের নানা দুর্বলতা ফুটে উঠেছে। বিশেষ করে চিকিৎসক এবং স্বাস্থ্য সংশ্লিষ্টদের খুঁজে পাওয়া ছিল দুষ্কর, কিন্তু তারপরও জীবনের ঝুঁকি নিয়ে অনেক চিকিৎসক চিকিৎসা সেবা দিয়ে গেছেন, যে কারণে ফ্রন্টলাইনার তালিকায় চিকিৎসকরাই সবার আগে। কিন্তু চিকিৎসা সেবা দিতে গিয়ে অনেক ডাক্তার করোনায় আক্রান্ত হয়েছেন, আবার কেউ কেউ মারাও গেছেন। তথ্য রয়েছে এ পর্যন্ত দেশের 154 জন চিকিৎসক মারা গেছেন, এর মধ্যে 3 জন ডেন্টাল চিকিৎসকও রয়েছেন। সরকারিভাবে নিহত এসব চিকিৎসকদের পরিবারকে প্রণোদনা বাবদ 50 লাখ টাকা দেওয়ার কথা, কিন্তু বাস্তবে পেয়েছেন মাত্র 6 জন চিকিৎসকের পরিবার। সেই 6 চিকিৎসক হচ্ছেন ডাক্তার মঈনুদ্দিন আহমেদ, ডাক্তার মহিদুল হাসান, ডাক্তার মাহমুদ মনোয়ার, ডাক্তার মোহাম্মদ সামিরুল ইসলাম বাবু, ডাক্তার SM নুরুদ্দিন আবু আল বাকি রুমি এবং ডাক্তার মোহাম্মদ হোসেন। বাকি 148 জন কবে পাবেন তা কেউ নিশ্চিত নন। সরকার ঘোষিত যে 50 লাখ টাকা যে নিহতের পরিবারকে দিবে সেই প্রণোদনাটা এখন পর্যন্ত সিংহভাগ চিকিৎসকই পাননি। প্রশ্ন দেখা দিতে পারে, এমন পরিস্থিতিতে চিকিৎসকরা মনোবল ধরে রাখতে পারবেন কি, নাকি ভয়ে কুঁকড়ে গিয়ে পেছনের দরজা খুঁজে নেবেন? উত্তরটা চিকিৎসকরাই ভালো বলতে পারবেন। তবে এতদিনেও নিহতের পরিবার প্রণোদনার টাকা না পাওয়ায় BMA সভাপতি মনোবেদনা প্রকাশ করেছেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা এই প্রণোদনার ব্যাপারটা আরম্ভই করেছেন আমাদের চিকিৎসক দিয়ে, আর আমাদের চিকিৎসকরাই পাচ্ছে না। এই প্রণোদনা কারা পাচ্ছে, কিভাবে পাচ্ছে সেটা আমি জানি না। দুর্ভাগ্যজনক হলো সত্য, আমি শুনেছি এই মাত্র 6 জনকে প্রণোদনা দেওয়া হয়েছে। এটা কিন্তু আসলে দুঃখজনক। প্রশ্ন উঠতে পারে, বাকিরা কি তাহলে প্রণোদনার টাকা পাবেন না? না হলে এতদিনেও তারা প্রণোদনার টাকা পাননি কেন? উত্তর জানতে হাজির হয়েছিলাম স্বাস্থ্য অধিদপ্তরে। আর সহকর্মী যারা এই করোনাতে প্রাণ দিয়েছেন, যাদেরকে আমরা শহীদ বলতে চাই, আমি খুব শ্রদ্ধার সঙ্গে তাদের স্মরণ করি। তাদের যে আত্মত্যাগ, এটি জাতি আজীবন স্মরণ রাখবে, মনে রাখবে। তাদের এই আত্মত্যাগের কোনো বিনিময় হয় না, কোনো কিছু দিয়েই আমরা এটিকে আমি বলবো যে ক্ষতিপূরণ করতে পারি না। কিন্তু সরকারিভাবে একটি সিদ্ধান্ত ছিল যে তাদেরকে একটি নির্দিষ্ট অঙ্কের টাকা ক্ষতিপূরণ হিসেবে সরকার দেবেন। ইতিমধ্যেই কিন্তু আমাদের 6 জন চিকিৎসকের জন্য এই বরাদ্দটি হয়েছে। আসলেই এমন আত্মত্যাগের মূল্য টাকা দিয়ে বিবেচনা করা যায় না। এমনকি টাকার মূল্যে বিবেচনা করাটাও ফ্রন্টলাইনার চিকিৎসকদের ছোট করা হবে, যা আরও ভালো করে মনে করিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের এই কর্মকর্তা। খুব অল্প সময়ের মধ্যেই এই প্রক্রিয়াটি শেষ হবে এবং এই পরিবার যারা আছেন, স্বজনরা যারা আছেন, তারা এই সামান্য, আমি বলবো যে এটি ক্ষতিপূরণও বলা যাবে না, এটি একটি আমি বলবো সামান্য একটুখানি উপহার বা যাই বলি না কেন, এটি তারা পাবেন। অন্যদিকে যে সমস্ত বেসরকারি চিকিৎসকরা আছেন বা বেসরকারি সংস্থায় যারা কাজ করেন, তাদেরকে নিয়েও চিন্তাভাবনা আছে। মন্ত্রণালয়ে একটি বৈঠক ডাকা হয়েছে, সেখানে হয়তো আলোচনা হবে এবং নিশ্চয়ই স্বাস্থ্য অধিদপ্তর থেকেও এই বিষয়টিতে গুরুত্ব সহকারে উপস্থাপন করা হবে।
করোনা দুর্যোগে চিকিৎসকদের পাশে দাঁড়ানো সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব, যে দায়িত্ব শুধু কাগজে কলমে সীমাবদ্ধ না রেখে বাস্তবায়ন করা এখন চিকিৎসক পরিবারের অন্যতম দাবি।